মাদারবোর্ড গুলোর সমস্যাগুলো বলবো স্যার। ফলো করতে হবে আমাদের এটিএক্স 24 পিনের যে কানেকশন গুলো আছে ওইখানে কোনো শর্ট আছে কিনা, বা কোনো মসফেট কোনো কোনো ডায়োড কোনো ক্যাপাসিটর কোনো শর্ট হয়ে আছে কিনা, ফার্স্ট এটা আমরা দেখবো। আর অনেক সময় আমিও এরকমও পাইছি ইয়ারএম সেকশন যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও নো পাওয়ার হয়। কিছু কিছু মাদারবোর্ডে আবার ইয়ারএম সেকশন শর্ট হলে ইয়ারএম সেকশন আউট করলে ফ্যানটা ঘুরে বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু মাদারবোর্ডে আছে আবার ফ্যান ঘুরে বন্ধ হয়। হ্যাঁ, আরটিসি বিসিসি অবশ্যই চেক করতে হয়। স্যার আমি সেদিনকে একটা কেস পাইছি স্যার, 81 মাদারবোর্ড, গিগাবাইট মাদারবোর্ড, নো পাওয়ার অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই, আছি ভালো আছি। এই পিকচারে মাদারবোর্ডের সিকোয়েন্স বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো আরটিসির কোনো কথা নাই। পাওয়ার গুড দুই একটা আছে, রিসেট ডিটেলস নাই। যখন একটা প্রবলেমে পড়বো তখন কিন্তু আমরা পারবো না করতে, এইটা দেখে কখনো হবে না, অ্যাকুরেট রেজাল্ট আসবে না। জি স্যার। এখানে একটা ওভারঅল একটা ভিউ দিয়ে রাখছে যে এইটার পরে এটা, এটার পরে এটা হতে পারে, এর মধ্যে অনেক কিছুই গ্যাপ আছে। যেমন এখানে আমরা যদি দেখি যে এখানে লেখা আছে ক্লক আউটপুট, এর পরের ক্লক কাকে, কোন ক্লক, কি বিষয় আশয়, এগুলো কিন্তু নাই, কিছু নাই, ক্লক আউটপুট। ইভেন এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বায়োসেরও কিন্তু কোনো হদিস নাই। আগের মাদারবোর্ডের সিকোয়েন্স কিন্তু দেখেন 5 ভোল্ট ডুয়েল। তো এই ভোল্টেজটা কেন লাগে? এই ভোল্টেজটা 5 ভোল্ট ডুয়েলটা থেকে কয়টা ভোল্টেজ তৈরি হয়? কোনটা কোনটা স্যার এই দাদা যে ওটা? এই যে 5 ভোল্ট ডুয়েল যে ভোল্টেজটা করে, একটা পি চ্যানেল এবং একটা এন চ্যানেল মসফেট দেয়। এটা কেন দেয়? একটা ভোল্টেজ দিয়ে তো করতে পারতো, অথবা একটা দিয়ে তো হইতো। আমার মনে হয় স্যার একটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ, মানে আপনার ওই যে র্যামের ইনেবল টিনেবলের জন্য নেয়, আর একটা ওই যে স্ট্যান্ড বাই 3 ভোল্টেজ বানায় ওটার জন্য একটা এখান থেকে নেয় স্যার। এটা মূলত অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে এই যে ডিডিআর ভিটিটি কন্ট্রোল, এই ডিডিআর ভিটিটি কন্ট্রোলটা মানে ডিডিআর ভিটিটি ভোল্টেজটা কিন্তু অনেক পরে আসবে। এটা হলো আপনার 11 জেনারেশনের মাদারবোর্ড। এই জিনিসটাই কিন্তু ওই বোর্ডগুলোতেও একই রকম। এই যে ডিডিআর ভিটিটি অ্যানাবল, এটার নিচে দেখেন লেখা আছে ডিডিআর ভিটিটি কন্ট্রোল। এটা 4 নাম্বার থেকে আসতেছে। এটা কখন আসবে? যখন ভিসিসি এসটি পাওয়ার গুড এটা সিপিইউতে যাবে। এখানে দেখেন ডিডিআর ভিটিটি কন্ট্রোল, এটা ভিটিটি ভোল্টেজের জন্য এটা তৈরি হবে যখন পিসিএস ভিআরএম পাওয়ার গুড মানে সিপিইউর যে পাওয়ার গুড সেটা যখন তৈরি হবে, তারপরে কিন্তু এই ভিটিটি ভোল্টেজের অ্যানাবলটা যাবে। কিন্তু আগেকার মাদারবোর্ড, যেমন ধরেন যে এই 61 যে মাদারবোর্ডগুলো ছিল আগেকার, সেই মাদারবোর্ডগুলোতে কিন্তু আপনি এগুলো পাবেন না। এগুলো হচ্ছে সরাসরি হবে, যেমন ভিডিডি কিউডি দেখেন। এটা এই যে অ্যানাবল, এটা হলো 61 মাদারবোর্ড ভাই। হ্যাঁ, এখানে লেখা আছে ভিসিসি, ভিসিসি মানে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা দিয়ে কিন্তু অ্যানাবল হয়ে গেছে। তার মানে যখন আপনি গিগাবাইট 61 মানে 61 মাদারবোর্ডে কাজ করবেন, সেই মাদারবোর্ডের কিন্তু মাদারবোর্ডটা অন করা মাত্রই যে 5 ভোল্ট তৈরি হবে সুইচ করার পরে, সুইচের পরে যে 5 ভোল্ট এখান থেকে তৈরি হবে, সেই 5 ভোল্টটাই হচ্ছে এর অ্যানাবল, এই চিপের ভিটিটির অ্যানাবল। এটার জন্য আলাদা কোনো সিপিইউ পাওয়ার গুডের ভিসিসিএসটি যে পাওয়ার গুড যেটা বলতেছিলাম সেটার কিন্তু দরকার হয় না। তার মানে ডিডিআর ভিটিটিটা যদি না পান, 110, 250, 310 এই ধরনের মাদারবোর্ডগুলোতে আমরা মানে লাস্ট সব প্রসিডিউরগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো চেক করে আসতে হবে। তারপরে গিয়ে আপনি লাস্টে এটা দেখবেন। সেই সাথে রিসেট, যেটা র্যামের রিসেট, সেই রিসেটটাও কিন্তু লাস্টে দেখতে হবে। তাহলে ফার্স্টে দেখতে হবে কি, যে র্যাম ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। অন অফের জন্য প্রথমে বলছিলাম যে আমাদের 2.5 ভিপিপিটা দেখব, 2.5 ভিপিপি। এখন এই পাওয়ার গুড এটা এই র্যামটা ভোল্টেজটা তৈরি হয়ে যাবে, কারণ এই র্যাম ভোল্টেজ দ্বারা আমাদের কি কি ভোল্টেজ হবে, ভিসিসি এসএ এবং ভিসিসি আইও, এই ভোল্টেজগুলো হবে ভিসিসি আইও। এমপ্লিফায়ারও তো বলতে পারি। অ্যাম্পলিফায়ার, অসিলেটরটার এটার কাজটা কি, যে এটা হলো ইনভার্টিং এবং নন ইনভার্টিং, মানে এটা প্লাস মাইনাস হিসাব করে আউটপুট দেয়। যে আপনি যে বললেন এই যে কিছু কিছু ক্ষেত্রে আর কি আমি দেখি আর কি, মানে কিছু কিছু ডেস্কটপের ক্ষেত্রে যখনই আমরা সুইচ ভোল্টেজ পাইলাম, যখনই আমরা স্ট্যান্ড বাই করলাম, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যখনই আমরা স্ট্যান্ড বাই করবো এই ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা। যেমন র্যাম ভোল্টেজ, ভিভিপি ভোল্টেজ, যখন আমাদের এই যে ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায় হুম হুম। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট ওই ভোল্টেজ গুলা
যদি ঠিকঠাক থাকে তাহলে এই ভোল্টেজ গুলো তো শো করবে মিটারে, তাই না? হুম হুম। এই জিনিসটা তো আমাদেরকে দেখতে হবে। এই 2.5 লেভেলটা কোথায় থেকে হয় বলেন তো? আয়ও থেকে স্যার, হুম। কন্ট্রোলারের থেকে। আইও জেনারেট করে? জি। দেখেন, না দাদা, এটা একটা আইসি দিয়ে তৈরি হয়। এবারে যখন বলে আলাদা আলাদা কনভার্টার একটা আইসি দিয়ে 2.5 ভোল্টটা তৈরি হয়, যেটা র্যাম আইসি এনেবেল আর কি। আমি কি হয়তো ভুল বললাম? আর এটা আমার সঠিক জানা নাই, প্লিজ আপনি কি বলেন। 2.5 লেভেল এটা দেখেন এখানে একটা, এইটা, এটা যদি আমরা দেখি, এটা এটা কি জিনিস? এটা শর্টকি ডায়োডের মতো লাগতেছে স্যার। জেনার ডায়োড আর কি, হ্যাঁ। মানে 5 ভোল্ট ডুয়েল আসছে ফিক্সড একেবারে, 5 ভোল্ট আসবে, 2.5 ও বের করে দিবে। কারণ ওই যে আমাদের যেহেতু ওই ভোল্টেজগুলো আপনার এই 61-এ যদি আমরা মানে এই বোর্ডগুলোতে দেখি, যেমন 1.8 পিসিএস ভোল্টেজ, এটা তৈরি হবে এই অ্যাম্পলিফায়ারটা দ্বারা, ঠিক আছে, কিংবা কম্পারেটরটা দ্বারা। যদি রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ তাহলে তো আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তো স্যার 110-এ তো মনে হয় কন্ট্রোলার থেকে ইয়ে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার থেকে। 61-এ তো না, 61-এ ঠিক আছে, এটা এইভাবে হয় জানা আমি আগেকার বোর্ডে এই কারণে আমি এটাকে করলাম যে আসলে ওইটা আমি শুধু আয়ও বলে রাখলাম, পরে তো আরেক ভাই দেখা গেল যে আয়ও খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তো 61 81 এইভাবে করা থাকে স্যার, হ্যাঁ আমার হ্যাঁ, জানা মতো আর যতটুকু জানি। এইটা 2.5 এখান থেকে ওটা করছে। আর এখানে আসলে এলডিও কিন্তু ব্যবহার করতে পারতো, কিন্তু এলডিও ব্যবহার করলে অনেক সময় এলডিওর যদি মান চেঞ্জ হয়ে যায়, কিছুটা হলেও যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমার এখানে একদম পারফেক্টলি 2.5ই লাগবে। কারণ ও ওইভাবে রেজিস্টার, ওর আউটপুটে কত লাগবে সেইভাবে রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইডার দ্বারা করে, এখানে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার দিই তাহলে 1.8ই আসবে। ভিসিসি 3 মানে হচ্ছে 3 ভোল্টটা এই মসপেটটা থেকে 1.8 হবে। তো সেই ক্ষেত্রে এই আগেকার যেই ইয়াগুলো ছিল, যেমন 61 কিংবা ইয়াতে, এগুলোতে 324 ব্যবহার করা হতো, 324ই ব্যবহার করা হতো। 324টা তো আসলে 4টা আউটপুট দেওয়ার জন্য, আর 358 পরের বোর্ডগুলোতে এই যে দুটো। ওই মসফেটটা কি গেট করলো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, 1.5 দিয়ে কি ওই মসফেটটাকে গেট করলো, আর ভিসিসি 3 ওই মসফেটটাকে চালার জন্য 1 পয়েন্ট এটা এটা হলো ওর ভিসিসি 3 ভিন ভোল্টেজ আসলো, আর গেটের সেই হিসাবে এখানে যে আউটপুটটা লাগবে সেই হিসাবে সুইচিংয়ের মাধ্যমে মাদারবোর্ডে আমাদের কয়টা ইয়া লাগে, আমাদের কয়টা সার্কিট থাকে আমাদের মাদারবোর্ডে, এই যে এই মাদারবোর্ডগুলোতে কয়টা সার্কিট সাধারণত ব্যবহার করা হয় যদি আমরা দেখতে যাই যে এগুলাতে কি আছে। এগুলাতে একটা আছে হলো, সজীব ভাই বলবেন? জি স্যার। মানে এই মাদারবোর্ডে, আমাদের বোর্ডগুলোতে সাধারণত ডেস্কটপের বোর্ডগুলোতে আপনার কয়টা সার্কিট ব্যবহার করা হয়, মানে যেমন ধরেন যে পিডাব্লিউএম সেকশন আমরা বলতেছি, পিডাব্লিউএম সেকশন বলতেছি, তারপরে সুইচিং আছে। সুইচিং বলতে আমরা এই যে এখান থেকে 3 ভোল্ট দিচ্ছি, কিংবা এখানে 1.2 ভোল্টেজ দিচ্ছি, আর এখানে আমরা ভিসিসি আইও ভোল্টেজটা 0.95 নিচ্ছি, কি এখানে আমরা 1.05 ভোল্টেজ নিচ্ছি, কিংবা এখানে আমরা 1.05 ভিসিসিএস টিপিএলএল নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট দেওয়া আছে, এটা হলো আপনার সুইচিং সার্কিট। আর একটা সার্কিট কি হচ্ছে, এই যে পালস হচ্ছে এগুলাতে, কিংবা এই যে এইটাতে, কিংবা এই যে চিপসেটে, তাহলে এটা হলো পিডাব্লিউএম সেকশন, পালসের সাথে ভোল্টেজ হচ্ছে। মানে পাওয়ার উইথ মডুলেশন। আর একটা সুইচিং হবে, আর একটা লিনিয়ার রেগুলেটর, এই যে আপনার 5 ভোল্ট আসবে, 3 ভোল্ট আউটপুট হবে, হ্যাঁ, এই 5 ভোল্ট আসবে, 3 ভোল্ট পিসিএস যাবে। তো এই জিনিসটা 3 ধরনের সার্কিট এই বোর্ডগুলোতে ব্যবহার করা হয়। এই সুইচিং সার্কিটটা আমরা এই কি বলতে পারি বলেন তো, ডিসি টু ডিসি সার্কিটও কিন্তু বলা যাবে। বলা আমরা যায়। হচ্ছে যেমন 3 ভোল্ট তৈরি হচ্ছে, 3 ভোল্ট থেকে 3 ভোল্ট ভিএস হচ্ছে, তাই না, 5 ভোল্ট ভিএস হচ্ছে। তো ডিসি বলা যায়। আমরা সেটাও করতে পারি।
এখন তাহলে আমরা ভিটিটি ভোল্টেজটা কখন পাবো? ভিটিটি ভোল্টেজটা পাবো হচ্ছে আপনার ভির্যামের মানে ভিআরএম চিপের যে পাওয়ার গুডটা যাবে এর কাছে, তারপরে মানে লাস্টে যায় আপনার এই ডিডিআর ভিটিটি পিজি কন্ট্রোল, এটা মানে ডিডিআর ভিটিটি ভোল্টেজটা তৈরি হবে। সিপিইউর সাথে র্যামের কমিউনিকেশন শুরু করার জন্য এই ভোল্টেজটা লাগবে। র্যাম রিসেটের কথাটা বলতেছিলাম যে র্যামের যে ভিডিডি কিউ ভোল্টেজ, ভিটিটি ভোল্টেজ, তারপরে ভিপিপি 2.5 ভোল্টেজ। আগেকার মাদারবোর্ডে কিন্তু ভিপিপি 2.5টা আপনার ভিডিডি এসপিডি যে ভোল্টেজ, আপনারা যদি ডায়াগ্রামে আমরা যাই তাহলে ভিডিডি এসপিডি যদি দেন, এটা যে র্যাম চিপের মধ্যে আপনার থাকে বায়োস চিপটা থাকে, ওটা অ্যাক্টিভ করার জন্য ভিডিডি এসপিডি ভোল্টেজটা 3 ভোল্ট, এই যে 3 ভোল্ট দেখেন ভিসিসি 3, একটু বড় করে দিই, ভিসিসি 3 ভোল্টেজটা দ্বারা কিন্তু ভিডিডি এসপিডিটা হতো। এটা পরবর্তী বোর্ডগুলোতে আপনি দেখবেন হলো 2.5 ভোল্টেজ দিয়ে করে দিছে। তো এটা মাদারবোর্ডগুলোর ডিজাইনের উপরে নির্ভর করবে যে আপনি আগেকার বোর্ডগুলো কাজ করলে এই যে 2.5 ভিপিপি ভিডিডি এসপিডি ভোল্টেজটা এটা দিয়ে। তো এখানে আমরা দেখছিলাম যে র্যামের মেন যে জিনিসগুলো চেক করার ছিল সেটা ছিল আমাদের কি ছিল, ভিডিডি কিউ 1.2 ভোল্টেজ আমরা দেখব র্যাম মেন পাচ্ছে কিনা, ডিডিআর ভিটিটি র্যামের হাফ ভোল্টেজ এটা আসতেছে কিনা সেটা দেখব। সেই সাথে আরও দেখব হচ্ছে আপনার 2.5 ভিপিপি ভোল্টেজটা। আপনারা ওপেন ড্রেন কনসেপ্টটা জানেন? ওপেন ড্রেন কনসেপ্ট না স্যার জানি না স্যার। আপনি জোর করে ভোল্টেজ তৈরি করে দিলে কিন্তু হবে না। এই কারণে ধরেন র্যাম কমিউনিকেশন করতে পারতেছে না, এরকম কোন একটা এরর হলে সে গেটে 1 মানে হাই করে দিবে, গেটের লজিককে হাই করে দিলে ওর সোর্সটা গ্রাউন্ডের সাথে থাকে। এটা হলো সেই চার্জিং আইসির যে এসিওকে ওপেন ড্রেন কনসেপ্ট থাকে, আপনি চার্জিং আইসির ওই ফাংশনাল ডায়াগ্রামের মধ্যে গেলে দেখতে পাবেন ওই জিনিসটা তো করাই থাকে। তো আর ড্রেন সাইড থাকে হচ্ছে এই আপনার এটার সাথে কানেকশন করা। তো কোনো কারণে র্যাম যদি চিনতে না পারে, র্যামে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ও লজিকটাকে হাই করে দিবে। তাহলে সেক্ষেত্রে আপনার এই যে পুল আপ যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটার এক পাশে আপনি ভোল্টেজ পাবেন আর এক পাশে পাবেন না। এবং ওইটা যখন আপনি জোর করে রেজিস্টরটা শর্ট করে দিবেন, আপনার কিন্তু কোনো কাজ হবে না। আপনি এখানে পুল আপ ভোল্টেজটা দেখেন, স্যার ডিডিআর র্যাম রিসেট মানে ডিডিআর রিসেট না ডিডিআর 3 রিসেট, হ্যাঁ হ্যাঁ র্যাম রিসেট অথবা ডিডিআর 3 রিসেট মানে কি হ্যাশ সব মানেই তো 0 ভোল্টেজ তাই না স্যার? হ্যাঁ না না এত আমি বলি এটা অ্যাক্টিভ দুইটা সময় হতে পারে। এই যে এই জায়গাটা দেখেন, এটা এই আমি বলছিলাম যে আমি সেদিন বলবো না, মানে একসাথে বলতে গেলে হয়তো বুঝতে অসুবিধা হবে। স্কাইলেক সিপিইউ, ঠিক আছে। এখন এই ডির্যাম রিসেট এটার পুল আপ ভোল্টেজ আছে 1.2। তো এই পাশে আমরা ভোল্টেজ পাবো যদি কোনো কারণে এর ভিতরে ধরেন একটা মসফেট দেওয়া আছে যেটা বলতেছিলাম। এখন কোনো কারণে কমিউনিকেশনে প্রবলেম, র্যাম চিনতে পারছে না, র্যামে ভোল্টেজ নাই, যে কোনো প্রবলেম, ও যখন পাবে না প্রবলেম পাবে তখন সেটা হলো গেট হলো হাই, সোর্স টু ড্রেন কানেক্ট হয়ে যাবে, এই ভোল্টেজটা এ পাশে 0 পাবেন, উপরে পুল আপ ভোল্টেজটা থেকে যাবে, নিচে এটা হলো প্রোটেকশন হিসাবে কাজ করবে। কিন্তু যখন সব ঠিক থাকবে, মানে আপনার র্যাম চিনে ফেলছে, এলপিসি কমিউনিকেশন চালু হয়ে গেছে, এলপিসি কমিউনিকেশন তো আপনার বোর্ডের যে S0 কন্ডিশন মানে কি আপনার একদম শেষে গিয়ে তো আপনার কমিউনিকেশনটা শুরু হয়। তো এলপিসি কমিউনিকেশনটা যখন হয়ে যাবে তারপরে এই র্যামটাকে রিসেট দিবে। আপনি এখানে যে রেজিস্টারটা পাবেন, এখানে সার্চ করলে আপনি যখন বোর্ড ভিউ দেখে এখানে পাবেন, সেই রিসেটটা ঠিকঠাক দুই পাশে ভোল্টেজ পাবেন যদি র্যাম চিনতে পারে, এলপিসি কমিউনিকেশন ঠিক থাকে সব কিছু। এখন র্যাম রিসেট যদি না হয় তাহলে কি হবে, ডিসপ্লে আসবে না। এখন আপনি এখানে দেখলেন, ধরেন যে এই রেজিস্টারটা আমি ধরে নিলাম, এই রেজিস্টার দেখেই নি, এখানেই থাকবে। রেজিস্টারের নাম্বারটা দেখেন তো, এটা হলো R505, তাই না?
এটা হলো DDR3 রিসেট, র্যাম রিসেটের সাথে কানেকশন করা আছে। এবার আমি এখান থেকে রেজিস্টারটা শর্ট করে দিলাম, কাজ কি হবে? ডিসপ্লে কি আসবে? না, আসবে না স্যার। এই জন্য তখন প্রিভিয়াস জিনিস চেক করতে হবে যে আমার এই র্যাম রিসেটটা কেন হচ্ছে না। এটা সেম আপনি এই ডেস্কটপ বোর্ডেও একই প্রসেস অবলম্বন করতে হবে আপনাকে, র্যাম রিসেট আছে কি না। তো ডিডিআর ভিটিটিটা এবং র্যাম রিসেটটা এগুলো লাস্টে দেখতে হবে। সব ভোল্টেজ ঠিক আছে, ডিসপ্লে আসছে না, তখন আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। দেখবেন যে আমার DDR3 রিসেট, র্যাম রিসেটটা আছে কি না। না থাকলে প্রিভিয়াস চেক করতে হবে। কি চেক করতে হবে? তখন হচ্ছে VRM এর পাওয়ার গুডগুলো দেখতে হবে, কারণ এই র্যাম রিসেট হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে এর সকল পাওয়ার গুডগুলো, এই যে পিসিএস মেন চিপটা আমাদের এখানে যে PLT রিসেট যে জেনারেট করতেছে, তখন এই SIO এই যে এগুলোতে আপনার স্লটগুলোতে কি জেনারেট করে, মানে কি হয়, PCI রিসেট, মানে এগুলোও রিসেট হবে, সব কিছু রিসেট হবে। রিসেট ছাড়া আপনার কোনো কাজ হবে না। একটা কন্ট্রোলার কাজ শুরু করবে, রিসেট না হওয়া পর্যন্ত সে কাজ শুরু করবে না। তার ভিতরে যে আপনার ধরেন প্রিভিয়াস ডাটা আছে, ইলেকট্রন আছে, যা আছে সব মিশার জন্য রিসেট হতে হবে তাকে। তাহলে সেক্ষেত্রে এই র্যাম রিসেটটা যে CPU করবে, তার আগে সিপিইউকে এই চিপসেট পিসিএস কিন্তু CPU রিসেট দেয়। আর সহজ প্রসেসটা কি, এটা যে আপনি যে ট্রানজিস্টরটা রিমুভ করবেন, কীভাবে সহজে ধরতে পারবেন যে কোন ট্রানজিস্টরটা আমি রিমুভ করব সেটা। তো র্যামের বিষয়টা মনে হয় আলোচনা এতটুকুই, যে র্যাম রিসেটটা আমরা শেষ সময় দেখব র্যাম রিসেট হচ্ছে কি না। আর র্যাম রিসেট হওয়ার আগে যেই জিনিসগুলো হবে, যখন আমি সবগুলো হয়ে যাবে না আলোচনা, ধরেন যে VCCSI হয়ে যাবে, PWMটা হয়ে যাবে, পাওয়ার গুড রিসেট হবে, রিসেটের সময় যায় এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন আপনারা, যারা হয়তো এখন এই বিষয়টা বুঝতে পারতেছেন না যে রিসেটটা আমি এটা কেন হচ্ছে না, ওটা শেষ সময়ে যায় আপনি বুঝতে পারবেন যে আসলে DRAM রিসেটটা হলো শেষ রিসেট, যার মধ্যে দিয়ে কিন্তু ডিসপ্লেটা আসে। তো এই জন্য এই ভিটিটি এবং র্যাম রিসেটটা পরে আপনারা দেখবেন। তো এই দুটা পর্ব পার হওয়ার পরে, এই দুটা কাজ হওয়ার পরে তারপরে আমরা VCCSI ভোল্টেজগুলো দেখব। দেখবেন যে বোর্ডগুলোতে 358 এবং 324, 324টা হলো 4টা আউটপুট দিতে পারে সে, মানে 4টা কাজ ওকেতে করানো সম্ভব। আর এই 358 যেটা দেখবেন সেটাতে 2টা করতে পারবেন। তো এগুলোর আপনারা হচ্ছে ডাটা শিটও পাবেন, সব কিছুই এগুলো পাওয়া যায়। তো এইটাতেই সবচেয়ে বেশি ভোল্টেজ হয় এবং এটার কারণে মাদারবোর্ডে কিন্তু আমরা অন অফ প্রবলেমটা পাই। এটা দেখা যাবে বলা যায় যে 70 থেকে 80% অন অফ প্রবলেম এখানেই আমরা থেকে সলভ করে ফেলতে পারি। এই দুটা ভোল্টেজের প্রবলেম। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ 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 শিওর। এই যে দেশে LM 358 এইটাকে চেঞ্জ করলে কি রিসেটের মানে 80% চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে না। এইটা জাস্ট খালি প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি বলে দিচ্ছি। তাহলে এই জায়গা থেকে CPU কয়টা ভোল্টেজ পাচ্ছে? 3টা ভোল্টেজ পাই। আর CPU কোড থেকে একটা পাচ্ছে, ঠিক আছে। GFX একটা আসতেছে, কটা হলো? 5টা। আর হচ্ছে র্যামের একটা ভোল্টেজ পাচ্ছে, এই হলো 6টা ভোল্টেজ কিন্তু পাচ্ছে। জেনারেশন ওয়াইজ কিন্তু কম বেশি হবে, আমি গত দিনে বলছি জেনারেশন ওয়াইজ কম বেশি হবে। আপনি বোর্ড নেওয়ার পরে আপনি দেখবেন যে এই জেনারেশনে কয়টা ভোল্টেজ প্রয়োজন হচ্ছে আপনি। রিপিট করবে? হ্যাঁ একটু বুঝতে পারলাম না, মানে একটু আরেকবার ওই রিপিট করবে? জাস্ট এই যে এখানে কোন যেটা জাস্ট এই মাত্র রিপিট করলে আরেকবার একটু ভালো। এই জায়গা থেকে এটা সলভ করতে পারা মানে অনেকটা আপনার কাজটা হালকা হয়ে যাওয়া। এটা হলো VCCSA সিস্টেম এজেন্ট, একটা ভোল্টেজ সিপিউর প্রয়োজন হয়। আর একটা ভোল্টেজের নাম হলো VCCIO। আপনি যখন আগেকার বোর্ডগুলো দেখবেন, 61-এর বোর্ড দেখবেন, সেখানে দেখবেন লেখা আছে CPU VTT। সেই CPU VTTটাই পরবর্তীতে VCCIO ধরেন নাম চেঞ্জ করে ফেলছে, বিষয়টা এরকম, আলাদা কিছু না। এখন 1.05 ভোল্টেজ VCCSA আর VCCIO 0.95 ভোল্টেজ। এই ভোল্টেজের ইনপুট কি? এই ভোল্টেজটা তৈরি হবে কোথায় থেকে? VDDQ মানে র্যাম ভোল্টেজ থেকে। তাহলে র্যাম ভোল্টেজটা যদি তৈরি না হয় তাহলে আমাদের এই ভোল্টেজগুলো কখনোই তৈরি হবে না। তাহলে মাদারবোর্ডটা কী হবে? অন অফ হবে।
তাহলে সেক্ষেত্রে র্যাম ভোল্টেজটা তো আমরা দেখে আসবো আগে, যে র্যামটা তৈরি হচ্ছে কিনা। র্যামটা না পেলে আমরা 2.5 দেখে আসবো। 2.5 আছে, র্যাম আছে। এবার আসবো এটার কাছে এসে আমরা দেখব যে ভিসিসি এসে আছে কিনা। কত থাকবে? 1.05 থাকতেছে। এটা তৈরি করতেছে কে? এটা তৈরি করতেছে সেই অসিলেটর অথবা অ্যাম্পলিফায়ার 358 নাম্বারটা এই যে এখানে দেওয়া আছে। আপনি দেখবেন যে 61 মাদারবোর্ড কিংবা অন্য মাদারবোর্ডে 324ও থাকতে পারে। 324 মানে হচ্ছে আপনার 4টা ও আউটপুট থাকবে, আর 358 মানে 2টা থাকবে। আমি একটু পিকচারটা ওপেন করে দেখাই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবেন। এই যে 324, তো এটা হলো এই যে অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, অপ অ্যাম্প বলে অ্যাম্পলিফায়ার। তো এখানে দেখেন আউট মানে হলো আউটপুট 1-এ আছে, 7-এ, 8-এ আর হলো 14-তে। মানে এক সাইডে 7টা লেগ আর এক সাইডে হলো 7টা লেগ, এই 14টার মধ্যে 4টা হলো আউটপুট। এগুলো মসফেটের সাথে আপনার গেট করা থাকবে, ও 4টা ভোল্টেজকে কন্ট্রোল করতে পারবে। এবং এটার পাশে যেমন এখানে লেখা দিছে যে ধরেন যে পজিটিভ নন দেখা যাচ্ছে না। হ্যাঁ, পিকচার আসতেছে না? পিকচার হ্যাঁ এবার পাচ্ছি। দেখা যাচ্ছে ওই নেটওয়ার্কের কারণে হয়তো তার আচ্ছা। সমস্যা হচ্ছে। হ্যাঁ আসছে। তো এই যে 3 নাম্বার ভোল্টেজ, মানে 3 নাম্বারে পজিটিভ নন ইনভার্টিংয়ে, এইটাতে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাই সে হচ্ছে আউটপুট করবে। ভোল্টেজটা আউটপুট করবে না, ওই যে মসফেটটাকে সেই হিসাবে গেট করবে, সে গেট করে ভোল্টেজটা তৈরি করবে। এটাই হলো রেফারেন্স ভোল্টেজ। ধরেন এই 2.5 লেভেল, 2.5 থেকে এই ভোল্টেজ ডিভাইডার হয়ে আপনি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর যখন ব্যবহার করবেন তখন এখানে কত ভোল্টেজ হবে সেটা আপনি দেখতে পাবেন। এবার জুবাইদ ভাই যে কথাটা বলতেছিল সেই জিনিসটার উত্তর পেয়ে যাবেন এখনই। আমি ভোল্টেজ ডিভাইডারে যাচ্ছি, যে আপনি এটা চেঞ্জ করবেন কিনা। এটা চেঞ্জ করা লাগবে না ভাই। 2.5 এখানে লেখা আছে 13.7 R1 মানে উপরেরটা, ঠিক আছে, এটা কিলো ওহম সিলেকশন করলাম। আর নিচেরটা আছে 10 দিয়ে কিলো ওহম সিলেকশন করলাম। ক্যালকুলেট করলে দেখেন 1.05 আসতেছে। তো 1.05 ভোল্টেজ তৈরি হবে। এখন এটা যদি তৈরি না হয় তাহলে কি হবে? মাদারবোর্ডটা অন অফ হবে। এখন তৈরি হতে গেলে বাধার সম্মুখীন যেটা হয় সেটা হলো প্রোটেকশন। এর যে প্রোটেকশন থাকে সেই প্রোটেকশনে প্রবলেম হয়। না স্যার, আমি জানি না। আচ্ছা, এটা একটু আমাকে আমি মার্কিং রাখবো, মনে করাই দিয়েন। আমি সিপিইউ নিয়ে যেদিন আলোচনা করব সেদিন এই সিপিইউ C10 গেট আমরা আলোচনা করব। জি, আজকে থিওরিটা তো স্যার ভালোই, আমি দেখলাম সব কিছু ভোল্টেজ জেনারেট হচ্ছে। হ্যাঁ, সবকিছু ভোল্টেজ, হ্যাঁ, কোর ভোল্টেজ, গ্রাফিক্স ভোল্টেজ, র্যাম ভোল্টেজ, ভিটিডি ভোল্টেজ, এনাবল ভোল্টেজ, পাওয়ার বুস্ট যা আছে সব কিছু এনাবল হচ্ছে। আসতেছে না, প্রসেসর হিট হচ্ছে। তখন ভাবলাম তাহলে বায়োসটা করি। পরে তো ইনশাল্লাহ আপনি বায়োসটা দেওয়ার পরে ইনশাল্লাহ এক চান্সে রেডি হলো। পরে আপডেট চাইছে, ওগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একদম ফুল রেডি। উইন্ডোজ করছি এনভিএমই A to Z, কোনো সাউন্ড টাউন যা আছে সব ড্রাইভারে করছে। ল্যাপটপগুলোতে এখন কিন্তু প্রবলেম সবচেয়ে বেশি কিন্তু বায়োসের। হ্যাঁ, বায়োসগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, শিখতে হবে। বায়োস আপনার এই বিশেষ করে না হ্যাঁ বায়োস ইউজ করা শিখাবেন না? শিখাবো, অবশ্যই শিখাবো। শোনেন, এলিট বুক অথবা এই যে 11 জেনের এইসব ডিএলএসপি এসব ল্যাপটপের বায়োস কিন্তু বেশি নষ্ট। আপনি বায়োসগুলো নতুন করে করলেই হয়। আর বায়োস করবেন যখন দেখবেন যে আপনি যেমন আজকের কেসটা পাইছেন যে সব ঠিকঠাক আছে, ডিসপ্লে আসছে না, বায়োস করছেন, সুন্দর হয়ে গেছে। তো বায়োসগুলো এই বোর্ডগুলোর দিকে, ল্যাপটপের বোর্ড করার সময় অবশ্যই বায়োসের দিকে খেয়াল রাখেন। আর ডেস্কটপের বায়োসগুলো তো একদম ইজি, কারণ হচ্ছে যে এগুলো সব অফিসিয়াল সাইডে আপনার একদম রেডি দেওয়া থাকে, কমপ্লিট দেওয়া থাকে। এগুলোর কোনো মানে ভাগ থাকে না, যেমন ল্যাপটপে ইয়ে করা থাকে, নতুন করে বিল্ড করা লাগে। এগুলোর কিন্তু কোনো ঝামেলা নাই। আসুসের মাদারবোর্ডের ডেস্কটপের বোর্ডে অনেক সময় আপনার হচ্ছে যে আগেকার সিরিজগুলোতে শুধুমাত্র বায়োস রিজিয়ন দিত, এমন হয়তো আগে। তো এখন হচ্ছে শুধু ওরা হলো ক্যাপসুল আকারে দিয়ে দেয়, ওটা ক্যাপসুল খুলে দিলেই ব্যাস হয়ে যায় কমপ্লিট বায়োস। আর গিগাবাইট এরা হচ্ছে একদম মানে রেডি টু ফ্লাশ,
ওরা জিপ দেয়, জিপ খুললেই বিন ফাইল। এই ভোল্টেজটা না গেলে কিন্তু মাদারবোর্ডটা অন অফ হবে। এই তিনটা জিনিস অন অফের সময় আমরা দেখব। তারপরে আমাদের এই জিনিসটা দেখেন, এটার মধ্যে এই যে ভিআইডি অ্যালার্ট, ভিআইডি ক্লক, ভিআইডি আউট, এইগুলোতে কিন্তু ভিসিসি এসটিপিএলএল মানে ভিআরএম চিপের সাথে যেই কমিউনিকেশন করবে সিপিইউটা, সেই ভোল্টেজ তৈরি করার জন্য এই ভিসিসি এসটিপিএল এর ভোল্টেজটা লাগবেই। তো এই ভোল্টেজটা যদি না হয় তাহলে মাদারবোর্ডটা অন অফ হবে। এই পর্বটা পার হয়ে গেলে আমরা ভিআরএম চিপের কাছে যাই, দেখব যে ভিকোর ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। আর এখানে আমরা এই জায়গাটাতে যখন আসছি, দেখেন এখানে লেখা আছে সিপিইউ এর যে ক্লক, যখন ক্লক সেকশনটা চালু হয় তখন কিন্তু এই ক্লকটা এখানেও আসতে হবে। তো এই তিনটা ভোল্টেজ আমরা অন অফের ক্ষেত্রে এই তিনটা ভোল্টেজকে ফলো করে নেব, যে এইগুলো তিনটা ভোল্টেজ হচ্ছে কিনা। 324 অ্যাম্পলিফায়ার মানে এইটা দ্বারা 4টা মানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করবে। এই এখন এই মাদারবোর্ডে 2টাও করতে পারে, 3টাও করতে পারে, 4টাও করতে পারে। সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যে এখানে দেখেন, যদি আমরা দেখতে যাই এখানে আসলে মূলত কয়টা ভোল্টেজ কন্ট্রোল করতেছে, এইটার কাছে যদি আমরা যাই 324 এটার কাছে যেতে হবে, গেলে আমরা দেখতে পাবো যে এ কয়টা ভোল্টেজ কন্ট্রোল করতেছে। ডায়াগ্রামগুলোকে এভাবে ওপেন করে করে একটু দেখবেন, তাহলে সেক্ষেত্রে ইয়াগুলো বুঝতে পারবেন যে আসলে কোনটার সাথে কোনটা কানেকশান। একটা আছে দেখেন এখানে লেখা যে 1.8 মাদারবোর্ড যখন নেবেন তখন এত ভোল্টেজ কিন্তু খুঁজতে যাবেন না। আমি এটা একটু দেখাইনি, তারপর 81টা দেখাই দিচ্ছি। তো 1.8 পিসিএস ভোল্টেজ, আর একটা দেখেন 1.05 পিসিএস ভোল্টেজ, আর একটা 1.8 পিসিএস ভোল্টেজ। 1.8 পিসিএস আর একটা হলো 1.05 পিসিএস। এটা তৈরি হচ্ছে কার দ্বারা? 324 সেই অ্যাম্পলিফায়ার দ্বারা। এই একটা ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, 2টা ভোল্টেজ তা সে তৈরি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস বলেন তো, যে এই যে আরটিসির যে ক্রিস্টাল, সজীব ভাই বলতেছিলেন যে আরটিসির ক্রিস্টাল আমরা দেখব ফ্রিকোয়েন্সির জন্য 32.7। আরটিসি কিছুটা বুঝতে পারছি, মানে এর আগে না, একদিন এগুলো বলছিলেন একদম পরিপূর্ণ পুরোপুরি হয়ে আর কি না, না, পুরোপুরি না পাঠাবে এখন আমি হ্যাঁ বুঝি পুরোপুরি একদম, বিষয়টা। মানে একটুকু গ্যাপ রাখা যাবে না ভাই। তো আরটিসি রিসেট দিয়ে কি হয়, এসআরটি রিসেটে কি হয়, ইন্টার ভিআরএম এনাবল যেটা, সেটা কেন ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো একদম সব জানতে হবে ভাই। একটুকু যদি আপনি গ্যাপ দেন তাহলে সেক্ষেত্রে, কিংবা মানে বোর্ডে কাজ করার সময়, সেটা ল্যাপটপের বোর্ডেও কিন্তু আটকায় যাবেন। ল্যাপটপের বোর্ডও কিন্তু আমরা করতে পারবো না। নো পাওয়ারের ক্ষেত্রে আমরা যখন এইখানে ধরেন এই বোর্ডে কাজ করব, তখন তো অবশ্যই আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজটা যখন পাস করবে, আমার এখানে বোর্ডে যখন 19 ভোল্ট পাস করবে, তারপরে আমার যখন বোর্ড সুইচিং হচ্ছে না, 3 ভোল্ট 5 ভোল্টটা আমরা দেখে নেওয়ার পরে, তারপরেও যখন হচ্ছে না, তো সুইচ ভোল্টেজে আমি ওগুলো দেখব। তো সেই সাথে কিন্তু অবশ্যই আমাকে আরটিসিটা দেখে নিতে হবে, আরটিসি রিসেট, এসআরটি রিসেট। যেমন এই মাদারবোর্ডে দেখেন 11 জেনারেশনের এই মাদারবোর্ডের সিকোয়েন্স কত লম্বা। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে ওটা 3 আরটিসি যে ডায়োডটা আছে, হুম। ওই ডেস্কটপে 3 ভোল্ট আছে, একদিকে ব্যাটারির ভোল্ট আছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে ওই যে ল্যাপটপের ক্ষেত্রে তো ব্যাটারির এক প্রান্তে তো ডায়োডের, কিন্তু ল্যাপটপেও আছে, যখন পাওয়ার 3 ভোল্ট অলওয়েজ টাচ ভোল্টেজটা পাস হয়। ব্যাটারি থেকে এই যে 1K রেজিস্টর হয়ে, এই যে ডায়োড হয়ে 20 কিলো ওহম রেজিস্টর হয়ে আরটিসি রিসেট। রেজিস্টর চেক করতে হবে। নো পাওয়ারের ক্ষেত্রে রেজিস্টর চেক, আরটিসি সেকশনটা যদি রিসেটই না হয়, এই সেকশনটা যদি রিসেটই না হয়, তাহলে পিসিসি তো চালু হবে না। পিসিএস চালু না হলে তো মাদারবোর্ড অন হবে না, অন হবে না। প্রবলেম যায়, দেখতে গেলে দেখা গেল এই রেজিস্টরটা প্রবলেম হয়ে আছে। এই জন্য এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে যে আমার আরটিসি রিসেটটা হচ্ছে কিনা। এবং এই আরটিসি রিসেট এবং আরটিসি ভিডিডি মানে আরটিসির যে ভোল্টেজ, ভিসিসি আরটিসি, ল্যাপটপে যেটা আমরা বলতেছি ভিসিসি আরটিসি, এটা হলো আরটিসি ভিডিডি। এইটা আমাদের একদম পাওয়ার যে জায়গাটা, পাওয়ার এটা তো স্যার সবার একদম প্রথম স্টেপ, তো একদম আরটিসি রিসেট করতেই হবে পিসিএস কে, না হলে তো বোর্ড অনই হবে না, অনই হবে তাই তো না। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ভিসিসি আরটিসি ভিডিডি যে আসছে, এসআরটিসি রিসেটও হবে, এসআরটিসি ইয়েতে যাবে। এরকমভাবে প্রতিটা জায়গাতে আমরা এই আরটিসি সেকশনটা দেখব যে এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আজকের বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে আর? নেক্সট ক্লাসে এগুলা বাট আবার রিপিট হবে। কোন জায়গাটা বুঝতে পারছেন না অথবা বুঝালে ভালো হবে অথবা কিভাবে বললে ভালো হবে? যেমন আমি আরটিসি বলতেছি, আর একটা জিনিস আছে নো পাওয়ারের ক্ষেত্রে, এই যে সিগন্যাল, এটা যদি পিসিএস যদি ডিএসডাব্লিউ সেকশন থেকে না বের হয়ে আসে, তাহলে এই যে এটা, তাহলে ও এই সিগন্যাল তো জেনারেটই করবে না, এসএলপি S3 S4, তাই না? তার মানে হলো তাকে ডিপ স্লিপ থেকেও বের হয়ে আসতে হবে। ডিএসডাব্লিউ ভোল্টেজটা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু জুবাইদ ভাই অথবা রাকিব ভাই, আপনারা বলেন যে এই জায়গাগুলো আলোচনা করার জন্য আসলে পার করে দিয়ে চলে গেলে তো আসলে হবে না। হ্যাঁ, আপনাকে কাজ করতে হবে, কাজ তুলতে হবে, কাজ পারতে হবে। ভিসিসি ডিএসডাব্লিউ, এই ভিসিসি ডিএসডাব্লিউ ভোল্টেজটা কেন এখানে লাগছে, এই ভোল্টেজটা কোথায় থেকে আসতেছে, এই ভোল্টেজটা না আসলে কি মাদারবোর্ডটা চালু হবে? কখনোই হবে না। প্রিভিয়াস জিনিসগুলো বুঝতে পারেন তাহলে বলেন, না হলে আমি হয়তো এই জায়গাগুলো আরেকবারই করব। আমি তো দেখা গেল যে নেক্সটের দিনে আপনারা যদি বলেন 324/58 এগুলো নিয়ে বলবো, না হলে কিন্তু দেখা গেল সিপিউর দিকে চলে যাচ্ছি। কিন্তু আমার সেই আরটিসি অথবা ভিসিসি এই ডিএসডাব্লিউ সেকশন, ডিপ স্লিপ ওয়েলের সেই জায়গাগুলো, ওগুলো আপনারা টাইমিং ডায়াগ্রাম এগুলো সব মিসিংই করে গেলেন। সিগন্যাল রিসেট কেন লাগে আমি একটা জিনিস খালি দেখাই দিই। ভিসিসি আরটিসি রিসেট, ভিসিসি ডিএসডাব্লিউ মানে এই ডিএসডাব্লিউ ভোল্টেজটা গেলে চিপসেট হচ্ছে আপনার মানে ডিপ স্লিপ থেকে বের হয়ে আসবে। সেই ভোল্টেজটা কি 3 ভোল্ট ডুয়েল পিসিএস। এটা কিভাবে যাচ্ছে আমাদেরকে ট্রেস আউট করে নিতে হবে। 3 ভোল্ট ডুয়েল পিসিএস, এই ভোল্টেজটা থেকে পিসিএস ডিপি পাওয়ার ওকেতে যে ভোল্টেজটা সেটা যাচ্ছে। অতএব এই রেজিস্টারটা বোর্ড ভিউ থাকলে আমরা এই রেজিস্টারটাকে ফাইন্ড আউট করবো NR 134। এই রেজিস্টারটা ঠিক আছে কিনা, এই রেজিস্টারের মানটান চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা দেখব। পিসিএস ডিপি পাওয়ার ওকে, এইটার ক্লিয়ারেন্স যদি পিসিএস এর কাছে যদি এই পুল আপ ভোল্টেজটা না থাকে, পিসিএস কখনো চালু হবে না। তারপরে RSM RST SAS1 এবং তারপরে SLP S4 S3 এইসব সিগন্যালগুলো। অতএব এই সিগন্যালগুলো না আসলে আমাদেরকে তার আগে কি চেক করতে হবে? আরটিসি চেক করতে হবে, ভিসিসি ডিএসডাব্লিউ চেক করতে হবে, ডিপি পাওয়ার ওকে ভোল্টেজ ঠিক আছে কিনা দেখতে হবে, RSM RST রিজিউম অ্যান্ড রিসেট এটা ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এবং এইটা আমরা দেখছিলাম 3 ভোল্ট ডুয়েল, সেই ভোল্টেজটা থেকে কিন্তু RSM RST তৈরি হচ্ছিল। ঠিক আছে, তারপরে SLP S5গুলো আমরা পাবো। লাস্টে আমরা PS1টা লো যখন হবে তখন সব ভোল্টেজগুলো বের হয়ে আসবে। এই যে ভিসিসি মেন ভোল্টেজ, ভোল্টেজ তৈরি না হয় প্রথমে ওই ভোল্টেজটা আছে কিনা এটা দেখার পরে তার এরপরে যে ভোল্টেজটা তৈরি হবে ওই ভোল্টেজটা দেখবে, তাই কি না? আপনার হ্যাঁ শোনেন, এইটা হলো মেন জিনিস। আমি প্রয়োজন হলে আপনারা যদি বলেন এই পাওয়ার ম্যানেজমেন্ট টাইম ডায়াগ্রাম এবং হলো এর সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, দেখেন যা শিখবো ভালোভাবে শিখবো। আমি অনেক কিছুই জানলাম কিন্তু আমি পারলাম না, তাহলে হলো না। তো সেক্ষেত্রে এটা আমাদেরকে কাজ করতে হবে এবং এটা শিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমি এই জন্য ফার্স্টে পিসিএস এর দিনে আমি এর হচ্ছে এই টাইমিং ডায়াগ্রাম এবং এর হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, সেটা হলো সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট। এইটা নিয়ে আলোচনা করছিলাম। এটা হয়তো আপনারা অনেকেই মনে আছে কিনা ভুলে হয়তো হ্যাঁ গেছেন। দাদা, করেছিলেন ওই যে ডিসএইচ এর নিয়ে খুলে। হ্যাঁ, এটা হ্যাঁ, হলো করেছিল দাদা, আসলে ওই যে ডাটা শিট ডিসএইচ এর গুলো ডায়াগ্রাম করতে খুলে হবে। মানে হ্যাঁ, voltage, সিস্টেম motherboard, পাওয়ার ম্যানেজমেন্টটাকে মনে রাখতে হবে যে আপনাকে ভিসিসি দেখিয়েছিলাম আরটিসি management এ গিয়ে। রিসেট, এই যে ভিসিসি ডিএসডাব্লিউ, এটা হলো ওর ম্যান্ডেটরি। এটা কোম্পানি যে যেটা ব্যবহার করুক না কেন এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পিসিএস এর আমাদের ফার্স্ট বাণী হলো র্যাম ভোল্টেজে শুরু করে দিলাম, হ্যাঁ, কিংবা ভোল্টেজ আসছে না, এই এত কিছু হওয়ার পরে কিন্তু পিসিএস অ্যাক্টিভ হচ্ছে। জিরো কন্ডিশনে আমাদেরকে এত কিছু মনে রাখতে হবে যে আমাদের এই জিনিসগুলো ভিসিসি আরটিসি রিসেট, ভিসিসি ডিএসডাব্লিউ। এখন ডিএসডাব্লিউতে এগুলো পাওয়ার হওয়ার পরে সে সাস ক্লক অ্যাকনলেজমেন্ট দিবে, দেন সিগন্যাল থ্রো করবে। এই সিগন্যালটা পাওয়ার পরে আপনি যখন PS1 দিবেন, PS1টা লো হবে, সাপ্লাই থেকে সব ভোল্টেজগুলো বের হয়ে আসবে। এই জিনিসটা এখানে যদি আমরা মনে রাখি, এই ল্যাপটপেও আমাদের এই কাজগুলোতে অনেক হেল্প হবে। ঠিক আছে, ডায়াগ্রামের ভিতরেই পাবো।
এটা 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 ডায়াগ্রামের ভিতরে পাবেন, কিন্তু আপনি যখন এটা মনে রাখবেন যে পিসিএসটা চলে হচ্ছে এটা, আর ওই ওই মনে জায়গাটা রাখতে গেলে আমার পড়তে হবে স্যার, মনে রাখতে গেলে তো পড়তে হবে, পড়তে গেলে তো এটা ডায়াগ্রামটা দরকার আছে। থামেন, এই যে এই পেজটা দেখাই দিয়ে আপনি দেখেন। হ্যাঁ পড়তে হবে ভাই এগুলো। এই দেখেন সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আপনারা যখন মাথায় নেবেন না তখন কাজ করতে খুব সুবিধা হবে। এখানে লেখা আছে দেখেন, পাওয়ার বাটন, এসি প্রেজেন্ট, হ্যাঁ, তারপরে হলো আপনার সিস্টেম পাওয়ার ওকে, এপি পাওয়ার ওকে, পিকচারটা ডিবি পাওয়ার দেখা ওকে, যাচ্ছে না হয়তো, মনে হচ্ছে ডিএসডব্লিউ ভিআর পিকচারটা মনে হচ্ছে এনেবল। দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে লেখা আছে ডিপি পাওয়ার ওকে। তো স্লিপ এসএলপি S4 S3 কখন জেনারেট হবে, এইটা পিসিএস এর মধ্যে তার একটা সিকোয়েন্স সাজানো আছে। এখন এই সিকোয়েন্সগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আপনারা যদি বলেন এই সিকোয়েন্সগুলো আমি আবার বলবো, অসুবিধা নাই। যে বোর্ড যখন আমরা ট্রেস আউট করব, কাজ করব, তখন আমরা হচ্ছে এই সিকোয়েন্সগুলোকে মনে রাখবো যে তার ডিপি পাওয়ার ওকে, তার সাস ক্লক অ্যাকনোলেজমেন্ট, তার পাওয়ার গুড, তারপর সিস্টেম পাওয়ার ওকে, পিসিএস পাওয়ার ওকে, অল পাওয়ার ওকে, কখন ক্লকটাকে সে রান, আমি বলতেছি যে ক্লক চালু করবে, আমি বলতেছি যে রিসেট করবে, কখন রিসেট করবে, এ কখন রিসেট থ্রো করবে। আমরা বলতেছি যে পিএলটি রিসেট জেনারেট করে, পিএলটি রিসেট কখন করে, এই পিএলটি রিসেট কখন করে এটা যদি আমি না জানি যে পিএলটি রিসেট কখন জেনারেট করছে, তাহলে আমি কিভাবে এটার সলিউশন করব। সিপিইউকে আমি দেখলেন যে আপনি সিপিইউর পেজে যাই দেখলেন যে বি ক্লক লেখা আছে, কখন সে সিপিইউকে ক্লক দেবে পিসিএস। তো এগুলোর জন্য টাইমিং ডায়াগ্রামটা খুব জরুরি। ওটা একটা বেস, মনে করেন যে একটা মাদারবোর্ডের তো কম্পোনেন্টস কয়েকটা, আপনার ভোল্টেজের সিকোয়েন্স কয়েকটা, এ তো 3-4 দিনে মনে করেন শেষ হয়ে যাবে। কিন্তু ওই সিকোয়েন্সগুলোকে যখন আপনি ধরে নেবেন, এগুলো যখন আপনি ধারণ করতে পারবেন, তখন আপনি বোর্ড ভালো করে কাজ করতে পারবেন আরও। বলো। S0 মানে ডায়াগ্রাম অবশ্যই দেখাবেন একদম স্যার, লাস্টে হ্যাঁ যেটা হ্যাঁ সিস্টেম ডায়াগ্রাম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো করে PCS দেখাবেন। থেকে এটা অনেক সুন্দর একটা কোর্স। মানে হ্যাঁ, পিএলটি রিসেট একদম লাস্টে হবে, পিএলটি রিসেটটা একেবারে লাস্টে হবে। পিএলটি রিসেট হওয়ার শর্ত আছে। পিএলটি রিসেট শর্ত হলো ওর তো আগে, আইও থেকে তো মানে আচ্ছা শোনেন আমি একটা জিনিস বলি, আজকে আমি ক্লাসটা শেষ করে দেবো, হ্যাঁ, আপনারা মানে একটু কষ্ট করে, বলছি হ্যাঁ বলো। টিএলটি। ওকে 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 ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। মতামত জানেন আমাকে, হ্যাঁ, যে কোনটা করলে ভালো হবে, আমি সেভাবে করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, হ্যাঁ।